দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের আকাশে এক নতুন প্রলয়ের সংকেত দেখা যাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যকার এক চরম গোপনীয় ও স্ট্র্যাটেজিক বৈঠক শেষে ঢাকার প্যারেড গ্রাউন্ডে নীরবে হস্তান্তর করা হয়েছে পাকিস্তানের সবচেয়ে আধুনিক ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3 এর পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর। ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই চাঞ্চল্যকর রিপোর্ট কি তবে ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশের আকাশে উঠতে যাচ্ছে পাকিস্তানের এই শক্তিশালী যুদ্ধবিমান? আর এর পিছনে তথা কথিত দিল্লির রাফাল ফাইটার জোটের অহংকার গুড়িয়ে দেওয়ার পাকি আষাঢ়ে গল্পের কোনো গোপন সমীকরণ কি কাজ করছে? ঢাকায় পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 কমব্যাট সিমুলেটর দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক মহাপ্রলয়। ভারতের রাফালের জবাব দিতেই কি বিমান বাহিনীর এই অতি গোপনীয় এয়ার স্টাফ টক্স আসলে কি রাফালকে টক্কর দেওয়া এটা দিয়ে সম্ভব? ভাইস মার্শাল আওরঙ্গজেবের নেতৃত্বে পাক প্রতিনিধি দলের গোপন মিশন ফাঁস হলো এভাবেই। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর সামরিক ভারসাম্যের মানচিত্র কি আজ চিরতরে বদলে গেল? যে খবরটি আন্তর্জাতিক ডিফেন্স মিডিয়াগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে তা আমাদের দেশের সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল। ডিফেন্স সিকিউরিটি এশিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক ডিফেন্স মিডিয়া এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তান তাদের সেরা এবং সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 এর পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর হস্তান্তর করেছে। সামরিক বিশ্লেষকরা স্পষ্ট করেছেন বা বলেছেন এটিকে স্রেফ কোনো সাধারণ উপহার বা সৌজন্যমূলক অনুদান হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি মূলত দুই দেশের মধ্যে ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগে একটি বিশাল সুকৌশলী এবং প্রস্তুতিমূলক মাস্টার প্ল্যান। অতি সুকৌশলে চরম গোপনীয়তার সহিত বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা এই অত্যাধুনিক সিস্টেমটি হস্তান্তর করেছেন বিমান বাহিনীর একটি নির্দিষ্ট প্যারেড গ্রাউন্ডে। দর্শক, আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব কেন এই হস্তান্তরকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা অঙ্গনে এক বড় ধরনের মেরুকরণ বলা হচ্ছে এবং কেন খবরের পর আমাদের প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গিয়েছে। দর্শক, এই ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। 2026 সালের মে মাসেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক। আর এই বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে যারা অংশ নিয়েছিলেন সেই প্রতিনিধি দলের গঠন কাঠামো দেখলেই সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট বুঝতে পারছেন যে এটি কোনো মামুলি সৌজন্য সাক্ষাৎকার ছিল না। এর পিছনে ছিল সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক এবং কৌশলগত সামরিক উদ্দেশ্য। দর্শক, এর আগে দুদিন আগেই কিন্তু আমরা এই ভিডিওতে এই পাকিস্তানের যে 5 জন সামরিক কর্মকর্তা বা বিমান বাহিনীর কর্মকর্তা এসেছেন এবং তারা যে এয়ার টক করার জন্য এসেছেন, এয়ার স্টাফ টক করার নামে একটা প্রোগ্রামের জন্য এখানে এসেছেন, সেটা কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। দেখেন, সেটাই কিন্তু সেইখানে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম সেই ঘটনাই কিন্তু এখানে ঘটলো এবং বাংলাদেশের সাথে বাংলাদেশকে এই পাকিস্তানের এই তথাকথিত বিমান গছিয়ে দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে একটা চরম খারাপ পর্যায়ে নেওয়ার যে পাকিস্তানি প্ল্যান সেটাই কিন্তু তারা বাস্তবায়নের পথে এগুলো। এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন খোদ পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, যিনি বর্তমানে এই দেশটির অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, কমান্ডিং স্ট্র্যাটেজি কমান্ড এবং ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশন হিসেবে একযোগে দায়িত্ব পালন করছেন। তার সাথে এই বিশেষ মিশনে আরো অন্তর্ভুক্ত ছিলেন এয়ার কমান্ডার শাহ খালিদ, এয়ার কমান্ডার আব্দুল গফির বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারিক আজিজ। ভাবুন একবার, পাকিস্তানের স্ট্র্যাটেজিক কমান্ডারদের প্রধান যখন ঢাকায় এসে রুদ্ধদ্বার বৈঠক করেন তখন বুঝতে হবে দাবার বোর্ডের চালগুলো কতটা গভীরে গিয়ে পড়েছে। এই গোপন বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের সামনে JF-17 ব্লক 3 বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উপস্থাপনা করেছেন। শুধু তাই নয়, তারা একটি চরম স্পর্শকাতর ফাইল ঢাকার সামনে মেলে ধরেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে 2025 সালের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তীব্র যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, 88 ঘন্টা সেই আকাশ যুদ্ধে ভারতের ফরাসি প্রযুক্তির রাফাল বিমানের তুলনায় JF-17 ব্লক 3 কার্যকরতা কেমন ছিল তার একটি নিখুঁত তুলনামূলক চিত্র তারা বাংলাদেশ বিমানের বাহিনীর কাছে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা একটা আষাঢ়ের গল্পের মতো সেই গল্পটাকে তারা সাজিয়ে যে ন্যারেটিভটা তারা করার চেষ্টা করেছে তখন থেকে, এবং যে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে তারা এই সফলতা পেয়েছে। কিন্তু আমরা তখন দেখেছিলাম যে ভারত কিন্তু
পাকিস্তানের সমস্ত বিমানবন্দরগুলোকে গুঁড়িয়ে দিয়েছিল এবং পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার হাত পা ধরে এই যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছিল। কিন্তু তারপরও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বিমান বাহিনীর লোকজনকে বা বর্তমান জামাতপন্থী বা পাকিস্তানপন্থী যে লোকজন আছে তাদেরকে এই পাকিস্তানিগুলো, যারা পাকিস্তানির গায়ের চামড়া দেখলে, যারা পাকিস্তানির পা দেখলে চাটতে ইচ্ছা করে, তাদেরকে এগুলো কিন্তু খাওয়ানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে এটা রাফালের বিরুদ্ধে ভালো কাজ করবে। এখন তাহলে কি আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব? সামরিক ক্ষেত্রে এই ধরনের প্রচারণার একটি বিশাল কৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। পাকিস্তান এই রপ্তানি উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন তাদের বাণিজ্যিক লক্ষ্য পূরণ করতে চাচ্ছে, অন্যদিকে তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতকে একটি বড় ধরনের কৌশলগত এবং মনস্তাত্ত্বিক বার্তা পৌঁছে দিচ্ছে যে বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। ঢাকার প্রতিরক্ষা দেওয়াল এখন আরো সুসংগত হতে যাচ্ছে। আসলে কি যাচ্ছে দর্শক? এটা কি সম্ভব? এটা কি পসিবল? ভারতের যে সামরিক শক্তি, সে তার কাছে কি বাংলাদেশ দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা থাকবে? সেখানে যদি পাকিস্তান থেকে আমরা 50টা সামরিক বিমানও নিয়ে আসি, তাহাতেও কি সম্ভব হবে? তাহলে পাকিস্তান কি আমাদের মানে এই ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে না? এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার যে উস্কানি, মানে এতদিন পাকিস্তান একলা লড়ছে, এখন বাংলাদেশকে নিয়ে লড়তে চাচ্ছে যাতে বাংলাদেশটাও ধ্বংস হয়। আমাদেরকে কিন্তু সেই গর্তে ফালানোর চেষ্টা করছে এবং আমাদের মাথামোটা এখানকার যে এই পাকিপন্থী বীজগুলো আছে তারা কিন্তু সেটাকে গিলে নিচ্ছে। দর্শক, এবার আসা যাক এই সিমুলেটরের আসল ক্ষমতায়। পাকিস্তান যে সিস্টেমটি বাংলাদেশকে পাঠিয়েছে সেটি সাধারণত প্রাথমিক স্তরে কোনো সাধারণ কম্পিউটার গেম বা বেসিক ট্রেনিং ব্যবস্থা নয়। এটি সম্পূর্ণ যুদ্ধকালীন মান, ককপিটের হুবাহু আর বজায় রেখে তৈরি একটি পূর্ণাঙ্গ JF-30 ব্লক 3 কমব্যাট সিমুলেটর। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো দাবি করছে এই অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে বাংলাদেশি পাইলটদের আগাম কমব্যাট ট্রেনিং, রাডার অপারেশন, মিসাইল এঙ্গেজমেন্ট এবং এমার্জেন্সি মিশন রিহার্সাল পরিচালনা করার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়। যেকোনো দেশ যখন নতুন এবং আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয়, তখন পাইলটদের সেই নতুন বিমানের জন্য দক্ষ করে তুলতে তার সবচেয়ে বেশি সময় লেগে যায়। এই কারণেই সিমুলেটর হস্তান্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত তাৎপর্য বহন করে। বিমানগুলো সশরীরে বাংলাদেশে আসার আগে এই সিমুলেটর সাহায্যে আমাদের পাইলটরা এর ভিতরে পুরো পরিচালনা পদ্ধতি, এভিনিউজ এবং ওয়েপন কন্ট্রোল সিস্টেমের সাথে 100 ভাগ পরিচিত হতে পারবেন। ফলে পরবর্তী মূল ফাইটারগুলো, জেটগুলো যখন স্কোয়াড্রনে যুক্ত হবে, তখন আর পাইলটদের তৈরি করার জন্য বাড়তি সময় নষ্ট হবে না। প্রথম দিনেই থেকেই তারা আকাশ প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়তে পারবেন। কার বিরুদ্ধে পড়বেন সেটাও কিন্তু প্রশ্ন। দর্শক, এই সংক্রান্ত খবরগুলো আমাদের কাছে যেগুলো আছে সেখানে আপনি দেখেন, মুক্তিবার্তা লিখেছে যে 17 সিমুলেটর হস্তান্তর, ঢাকার আকাশে কি পাক যুদ্ধ বিমান? সে প্রশ্ন তারা করেছে। বাংলাদেশ বিমান বাহিনী JF-17 থান্ডার ব্লক 3 কমব্যাট সিমুলেটর দিল পাকিস্তান। ডিফেন্স মিডিয়ার রিপোর্টে তোলপাড় বাংলাদেশে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার নতুন ছক। দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা সামরিক সরঞ্জামগুলো দাবার বোর্ডে এক নজিরবিহীন চাল চাললো ইসলামাবাদ ও ঢাকা। আন্তর্জাতিক ডিফেন্স মিডিয়া সামরিক বিশেষজ্ঞদের চমকে দিতে অতি সুকৌশলে কঠোর গোপনীয়তার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 JF-17 ব্লক 3 বা যুদ্ধ বিমান কমব্যাট সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক চাঞ্চল্যকর প্রতিবেদন দাবি করা হয়েছে, বিমান বাহিনীর একটি নির্দিষ্ট প্যারেড গ্রাউন্ডে এই উচ্চ প্রযুক্তি প্রশিক্ষণ ব্যবস্থাটি হস্তান্তর করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল সাধারণ উপহার বা অনুদান হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি পাকিস্তানের ফাইটার জেট আর চূড়ান্ত চুক্তির আগে একটি সুনির্দিষ্ট প্রস্তুতিমূলক ব্লুপ্রিন্ট। এয়ার স্টাফ টক্স নেপথ্যে ছিলেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব। 2026 সালের মে মাসে ঢাকায় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এয়ার স্টাফ টক বা উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরেই সিমুলেটর হস্তান্তর বিষয়টি প্রকাশ্যে আসে। ঢাকায় আসা পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির অন্যতম সামরিক কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, যিনি অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, কমান্ডার স্ট্র্যাটেজিক কমান্ড এবং ডিরেক্টর জেনারেল অফ পাবলিক রিলেশন। তার সাথে প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলেন এয়ার কমান্ডার, এবং সেই নামগুলো আমি কিন্তু দর্শক আপনাদেরকে আগেই বলেছি। রাফায়েল বনাম JF-17। ঢাকার দরবারে যুদ্ধের খতিয়ান রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তান বিমান বাহিনী কর্মকর্তারা JF-17 ব্লক 3 বিমানের বহুমুখী যুদ্ধের সক্ষমতা এবং এর আধুনিক এভিনিউজ এবং রাডার ব্যবস্থার কার্যকারিতা বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে তুলে ধরেন।
দেখেন দর্শক, যে কথাটা আমরা বললাম যে তারা একটা ভুয়া মানে রাফালের বিরুদ্ধে এটা টিকে যাবে অমুক সমুক, মানে আমাদের মাথা মোটা যে পাখি বীজ তাদেরকে কিন্তু এই জিনিসটা বোঝানো হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক আকাশ যুদ্ধের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের ফরাসি প্রযুক্তি রাফায়েল বিমানের তুলনায় যে 17 ব্লক থ্রি কেমন অভাবনীয় সাফল্য দেখিয়েছিল তার একটি তুলনামূলক যুদ্ধকালীন ডেটা এবং কৌশলগত চিত্র বাংলাদেশের সামনে উপস্থাপন করেছেন। মানে একটা ডাটাবেস তুলে নিয়ে আসছে, আমরা হ্যান্ড করেছি ত্যান করেছি, কিন্তু আমরা কিন্তু এগুলো দেখিনি। মানে যেরকম আপনি অন্ধবিশ্বাস করবেন, সেরকম পাকিস্তানিরা বলবে আর আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এই ধরনের প্রচারণার মূল লক্ষ্য হলো ঢাকাকে চীন পাক যৌথ প্রযুক্তির এই যুদ্ধ বিমান কিনতে প্রলুব্ধ করা এবং এই অঞ্চলের ভারতের সামরিক আধিপত্যের বিরুদ্ধে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া। দর্শক, যে কথাটা আমি বললাম সে কথাটা কিন্তু এখানে বলেছে যে এই বিমানকে কিনতে যাতে বাংলাদেশের এই মাথামোটা গুলো প্রলুব্ধ হয়, সেই জন্য কিন্তু এইটা করা হয়েছে। এই যখন অবস্থা দর্শক, তখন আমরা যদি আসলে বলতে চাই যে একটি আধুনিক যুদ্ধ বিমান বহরে যুক্ত করার জন্য কেবল বিমানটি নগদ টাকা দিয়ে কিনে আনলে চলে না, এর সাথে বিশাল লজিস্টিক প্রক্রিয়া, রক্ষণাবেক্ষণ নীতি এবং প্রকৌশলীদের দক্ষতা জড়িত থাকে। এই কমব্যাট সিমুলেটরের মাধ্যমে কেবল পাইলটদের উপকৃত হবে না, বরং বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা আমাদের বিমান বাহিনীর প্রকৌশলী টেকনিশিয়ানরা এই যুদ্ধ বিমানের জটিল আভ্যন্তরীণ সিস্টেম সম্পর্কে একটি বাস্তব এবং প্রাতিষ্ঠানিক ধারণা পেয়ে যাবেন। ফলে পরবর্তী যখন মূল ফাইটার জেটগুলো আমাদের বিমান ঘাঁটিতে ল্যান্ড করবে, তখন প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি জটিলতা, ধীরগতি বা টেকনিক্যাল গোলাকার তৈরি হবে না। আধুনিক সামরিক বাহিনীগুলো এই যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে এই ধরনের আগাম সিমুলেটর সিস্টেমকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেই দিক থেকে বিবেচনা করলে এই সিমুলেটর হস্তান্তর প্রক্রিয়াটি জটিল এবং বহুমুখী যুদ্ধ বিমান ক্রয়ের চূড়ান্ত আলোচনার একটি স্বাভাবিক, অন্যতম প্রধান এবং কার্যকরী ধাপ। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক এখন নতুন হাইওয়েতে প্রবেশ করছে, যা ভারতের জন্য একটি অস্থির সংকেত হিসাবে এবং বিপদ হিসেবে আবির্ভূত হচ্ছে এবং ভারতের আকাশে বিপদের ঘনঘটা দেখা যাচ্ছে। তার মানে পাকিস্তান বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তেজিত করছে, যাতে তারা এমন এমন ব্যবস্থাগুলো বাংলাদেশকে নিয়ে করাতে পারে যেটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে একদম শীতল থেকে শীতলতর করে ফেলে এবং বাংলাদেশের সাথে ভারতে একটা যুদ্ধান্তরিক পরিবেশ তৈরি হয়, যাতে পাকিস্তান দুই ফ্রন্টে খেলতে পারে, পশ্চিম ফ্রন্টে এবং পূর্ব ফ্রন্টে। মানে এখানে বাংলাদেশের মানুষকেও তারা ভারতের সাথে যুদ্ধে মিশিয়ে দিতে চাচ্ছে। দর্শক, এখন আপনারা বুঝেন আপনারা কি ভারতের সাথে যুদ্ধ করবেন কি করবেন না, সেটাও কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি এখানে বসে আপনার দেশকে এগিয়ে নেবেন না আপনি যুদ্ধকে, কারণ ভারতের সাথে আমাদের এমন কোনো শত্রুতা তৈরি হয় না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তবে ভারত যেহেতু আহ তার একটা নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের সীমান্তবর্তী যেহেতু অঞ্চল এবং আমাদের বড় সীমান্ত সেটা নির্ভর করে, সেক্ষেত্রে ভারত যেহেতু পরাশক্তি, সুতরাং সেই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের উপরে যদি কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেয়, তখন কিন্তু আমাদের কিছুই করা থাকবে না। কারণ আমরা আসলে ভারতের মতো একটা বন্ধুকে হারিয়ে তখন আমরা ভারতকে শত্রু মেনে নিচ্ছি, অথচ 1200 কিলোমিটার দূরে যায় যে কিনা ভারতের উপর দিয়ে আমাদের এসে বন্ধুত্ব তৈরি করতে হবে। মানে কথা আছে না যে আপনি প্রতিবেশী রেখে দূর প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করছেন, মানে যে বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে তাকে বাদ দিয়ে যে দাঁড়াতে পারবে না তাকে বন্ধু ভাবছেন। মানে এর ক্ষতিপূরণ বাংলাদেশের জনগণকে যে কত ভাবে দিতে হবে সেটা সময় বলে দিবে। দর্শক, পরিশেষে বলতে চাই, আঞ্চলিক রাজনীতি কোনো কিছু বিচ্ছিন্ন নয়। ঢাকার প্যারেড গ্রাউন্ডে পাকিস্তানের এই অত্যাধুনিক কমব্যাট সিমুলেটর হস্তান্তর আমাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নতুন যোগ করতে পারে নাকি আমাদের ধ্বংসের দিকে নিবে, সেটা এখন সময় বলে দিবে। বাংলাদেশ নিজের করছে, কার থেকে অস্ত্র কিনবে তা সম্পূর্ণ ঢাকার স্বাধীন সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভূ রাজনীতি এবং ভৌগোলিক অবস্থানটাও বিবেচনা একটা জরুরি বিষয় বলে আমি মনে করি, যেটা বাংলাদেশের এই বর্তমান যে মাথামোটা প্রশাসন বা সামরিক কর্মকর্তা রয়েছে তাদের মাথায় বোধগম্য হচ্ছে কিনা সেটা আমরা জানি না। মানে সেদে সেদে যে কোনো মানুষ যুদ্ধের দিকে যেতে পারে বা খারাপ দিকে যেতে পারে, নিজের ধ্বংসের দিকে যেতে পারে, সেটা বাংলাদেশের মানুষকে না দেখলে বোঝা যাবে না। কোন আঞ্চলিক দাদার চোখ রাঙানি কথা যেগুলো বলছে, বাংলাদেশ এখন আর পারোয়া করে না বা সেই পারোয়া না করার পথে যদি হাঁটতে থাকে, তার পরিণতিও যে কি হবে সেটাও বাংলাদেশকে কিন্তু ভাবতে হবে। এবং আমরা আসলে কি একটা তপ্ত উনুনের উপরে বসবাস করছি, যে কোনো সময় আমাদের ছাপা টাপা পিছু পুড়ে যেতে পারে। পাকিস্তানের এই উচ্চ পর্যায়ের সফর এবং F-17 থান্ডার ব্লক 3 এর আগাম প্রস্তুতি প্রমাণ করে যে আগামী দিনে দক্ষিণ এশিয়ার আকাশে প্রতিরক্ষার এক বিশাল ঝড় আসতে শুরু করেছে। দর্শক, আপনারা কি মনে করেন পাকিস্তানের এই যুদ্ধ বিমান কি বাংলাদেশের আকাশকে আরো নিরাপদ করবে নাকি বিপদে ফেলবে? ভারতের রাফালকে টেক্কা দেওয়ার সমীকরণ আপনি কিভাবে দেখছেন?
কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি নাগরিক কাছে এই খবর পৌঁছে দিবেন যে আমরা কোন কুয়াতে ঝাঁপ দিতে যাচ্ছি বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ দর্শক। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।